ভার্সিটির টিএসসিতে বসে আছে মেহনাজ ইন্দিরা। মেহনাজ নিশ্চুপ, আর এদিকে সমান তালে বকবক করে যাচ্ছে ইন্দিরা। একের পর এক প্রশ্ন করে মাথা খেয়ে নিচ্ছে মেহনাজের। শেষ পর্যন্ত বেচারি না পেরে বলে, ইন্দু, এত কথা কিভাবে বলিস বলতো? মুখ ব্যথা করে না তোর? তো কি করব? তুই চুপ আসিস, তাই তোর পক্ষের কথাও আমি বলে দিচ্ছি। যাই হোক, আগে বল, তুই সব রেখে হুট করে শুভর শ্বশুরবাড়িতে এতদিন কেন থাকলি? আর তাও আবার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে। শুভর শ্বশুরবাড়ি না, তীব্র সাহেবের বাগান বাড়িতে ছিলাম। আর খানিকটা স্পেস দরকার ছিল, যেটা বাড়িতে থাকলে পেতাম না। ব্যাপারটা কি বলতো? এই তীব্র সাহেবই বাকে? খুলে বল সব। তিশান চিট করেছে। মানে হোয়াট? আর ইউ সিরিয়াস? মানে ভাইয়া চিট করেছে? হাউ ইজ ইট পসিবল মেহু? মেহনাজ জানতো ইন্দিরার প্রতিক্রিয়া ঠিক এমনটাই হবে। ইন্দিরা যে তিশানকে কতটা সম্মান করে তাও মেহনাজের জানা। মেহনাজ একমাত্র ইন্দিরাকেই তার জীবনের ঘটে যাওয়া সব বলে, তাই আজও ব্যতিক্রম হলো না এর। সবটা শুনে চঞ্চল ইন্দিরাও যেন নিশ্চুপ এক কাঠের পুতুল। বেশ খানিকক্ষণ চুপ থেকে মেহনাজের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছিস মেহু? মিথ্যে বলা বেশ ভালোই শিখেছিস দেখছি। যাই হোক, তোর এই তীব্র সাহেব দেখতে কেমন? মেহনাজ বেশ খানিকক্ষণ চুপ করে থাকে। হুট করে তার তীব্রের ব্যবহারগুলো মনে পড়ে যায়। এই পুরুষটা অসম্ভব সুন্দর। মেহনাজ একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর মৃদু স্বরে উচ্চারণ করে, ভীষণ সুদর্শন। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন মিস্টার তরঙ্গ। কক্ষে প্রবেশের সাথে সাথে শুভ্রার এহেন কথায় স্তব্ধ হয়ে যায় তরঙ্গ। মেয়েটা বেশ কেঁদেছে হয়তোবা, চোখগুলো বেশ ফোলা ফোলা, এখনও থেকে থেকে কাঁপছে তার শরীর। তরঙ্গ শুভ্রার দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে পূর্বের ন্যায় দাঁড়িয়ে থাকে। শুভ্রা বেশ রয়েছে একখানা ছবি তরঙ্গের দিকে এগিয়ে দিয়ে বলে, এই সেই সৌভাগ্যবতী বুঝি যার জন্য বাসর ঘরে বিয়ে করা সদ্য স্ত্রীকে বলেছিলেন যে তার সাথে সংসার করতে ইচ্ছুক নন আপনি। পছন্দের মানুষ যখন ছিলই, তবে কেন আমার জীবনটা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন? তরঙ্গ এবার বেশ বুঝতে পেরেছে তার স্ত্রী হুট করে কেন এত প্রতিক্রিয়া করছে। তরঙ্গ মৃদু হাসে, শুভ্রার হাত থেকে ছবিখানা নিয়ে ডয়ারে রাখতে রাখতে বলে, আমার জিনিসে হাত দিচ্ছ কেন কন্যা? বারণ শুনতে কষ্ট হয় বুঝি? এক রুমে যেহেতু থাকছি, সেহেতু না চাইতেও হাত দিতে হচ্ছে। তবে এত অসুবিধে হলে ডিভোর্স দিন। এমনিতেও যে পুরুষ অন্য নারীতে বিভোর, তাকে পাওয়ার ব্যর্থ প্রয়াস কেন চালাবো বলুন? তেজস্ক্রিয় রাসায়নিক চেনো মেয়ে? আমি হলাম তরল তেজস্ক্রিয় রাসায়নিক, অথচ আমাকে সেই রাসায়নিক প্রতিনিয়ত পান করতে হচ্ছে। আমার জীবনের উপন্যাসটা খানিকটা ব্যতিক্রম হতে কি পারত না? আমি তোমার উপন্যাসের সেই ঘৃণিত চরিত্র, যার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে বিবর্ণ তেজস্ক্রিয় রাসায়নিক, অথচ তুমি জেনে শুনে তা করছো পান। আপন সত্তা বুঝি এতটাই অপ্রিয় তোমার? যে সত্তায় কাগজে কলমে হালাল পন্থায় আপনি নামক এক চরিত্র অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে, সে সত্তা অপ্রিয় হওয়াটা কি অস্বাভাবিক কিছু? তরঙ্গ বেশ করে হাসে। শুভ্রা ভুরু যুগল কুঁচকে তরঙ্গের পানে তাকায়। মেয়েটা বেশ কথা জানে, বয়স বেশ কম হলেও কথার প্যাঁচ বেশ ভালোই জানা তার। তরঙ্গ অধরের কোণে মৃদু হাসি রেখেই বলে, শোনো শুভ্রাঙ্গনা, তোমার অষ্টাদশী হিয়ার বিষাদ ছড়াতে চাইনি আমি, তবে কি করব বলো? নিয়তি চেয়েছিল বলেই তো আমার হলে তুমি। তবে চিন্তা করো না, মুক্তি পাবে তুমি। তবে তোমাকে মুক্ত করার ইচ্ছেও আমার নেই। আমি আমৃত্য তোমাকে বাঁধাতেই চেয়েছিলাম, তবে ওই যে কপালের লিখন, খণ্ডাবে কোনজন, এমনটা আমার সাথে না হলেও পারত। শুভ্রা বোঝে না তরঙ্গের কথার মানে, কি বোঝাতে চাচ্ছে তার অর্ধাঙ্গ, তবে তাকে শুভ্রাঙ্গনা নামে সম্বোধন করায় বেশ অবাক, সাথে বেশ ভালো লাগাও কাজ করছে তার হিয়ার মাঝে, যেন এক অন্যরকম প্রশান্তি। সামনাসামনি বসে আছে মেহনাজ তিশান। মেহনাজের দৃষ্টি শূন্য, তার আঁখি যুগল কথা বলে না, তারা মৃত এই পুরুষের কাছে। তবে এই আঁখিদ্বয় ভীষণ কেঁদেছে শ্রাবণধারার ন্যায়, এখন তা অনুভূতি শূন্য। একসময় এই চোখেই লেখা থাকতো হাজারো না বলতে পারা কথা, প্রকাশ করত প্রণয়াকাঙ্ক্ষা। তবে আজ এই দৃষ্টিতে কি আছে?
তিশান বেশ খানিকক্ষণ ধরে মেহনাজকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। শুভ্র রঙা থ্রি পিস পরেছে সে। প্রতিটা মেয়েকে কি শুভ্র রঙে আবেদনময়ী মনে হয়? হবে হয়তো। তবে তিশানের এভাবে তাকানোতে বিরক্ত হয় মেহনাজ। অনেক অস্বস্তি লাগছে তার। যে পুরুষ থেকে একবার মন উঠে যায় সে পুরুষকে দ্বিতীয়বার মন দিতে পারে না সে। ভুরু যুগল কুঁচকে তিশানের পানে চেয়ে বলে, কিছু বলার থাকলে বলো। তোমার মূল্যবান সময় একটা গরিব মেয়েকে দিয়ে নষ্ট কেন করছো? আগে তো 5 মিনিট সময়ও হতো না তোমার। কথাগুলো তিশানের হিয়ায় সূচের ন্যায় আঘাত হানে। সে বেশ ভালোই বুঝেছে মেহনাজ তার কাছে আর ফিরতে চাচ্ছে না। ঘৃণা জমেছে কিনা তিশান ফট করে বলে, আমায় এখনও ভালোবাসো নাজ? মেহনাজ হাসে। এ হাসিতে খুশি লুকিয়ে নেই, বরং আছে তাচ্ছিল্য। তিশান বুঝে যায় আশ্চর্য, মেয়েটার সাথে সম্পর্ক থাকাকালীন এগুলো বোঝেনি সে। তবে কি মানুষ হারালেই তাকে অপর প্রান্তের মানুষটা বোঝে? হবে হয়তো বা। মেহনাজের উত্তর না পেয়ে তিতাস পুনরায় বলে, আমরা চাইলেই কি সব ঠিক করতে পারি না? না, কখনোই না। মেহনাজের কাঠ কাঠ জবাব। দৃষ্টি ঘোলা হয়ে আসে তিশানের। সে কি তবে মেহনাজকে হারানোর পর তাকে ভালোবেসেছে? যে পুরুষ হারিয়ে তবে ভালোবাসে সে পুরুষ স্বাভাবিকভাবেই কোনো নারী চাবে না। মেহনাজ উঠে যায়। যাওয়ার পূর্বে একবার তিশানের পানে চেয়ে বলে, নিজেকে এতটাই ঘৃণ করে ফেলেছো তুমি যে আমি চাইলেও এখন আর তোমাকে ভালোবাসতে পারবো না। তবে আমাকে হারিয়েছ, এবার নিজের সত্তা হারাবে। একটা সুন্দর স্থানে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আফরিনকে। কারণ আজ ধ্রুব তার মনের কথা তাকে জানাবে। এদিকে চোখ বাঁধার কারণে আফরিন একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। সে ভেবেছে তাকে অপহরণ করা হয়েছে। অবশেষে বিরক্ত হয়ে বৃষ্টি তার মুখে একখানা স্কেচ টেপ লাগিয়ে দেয়। বেচারি কেবল শব্দ ছাড়া কিছুই করতে পারছে না। এখন আয়োজন করা হয়েছে নদীর তীরে। নদী স্রোতস্বিনীর ভীষণ পছন্দের, নামের সাথেও মিলে যায় তার। আজ কি তবে তার হৃদয়ে রক্তক্ষরণের সকল ব্যবস্থা ধ্রুব করেছে? স্রোতস্বিনী একবার আর চোখে ধ্রুবের পানে চায়। বেজায় খুশি সে। চোখে মুখে ফুটে উঠেছে তার ঝিলিক। একটা বৃতৃষ্ণাময় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে স্রোতস্বিনীর ভিতর থেকে। আরিয়ান স্রোতস্বিনীকে দেখে তার দিকে এগিয়ে আসে। মাথা থেকে পা পর্যন্ত পরখ করে ভুরু যুগল কুঁচকে বলে, কিরে স্রোত, এমন বিধবাগো মতো শাড়ি পরে আইসোস কেন? বিয়ের আগেই যে তোর জামাই অক্কা পাইছে নি? আরিয়ানের কথা শুনে সবাই চোখ ছোট ছোট করে তার পানে চায়। কেবল স্রোতস্বিনী ব্যথিত। স্রোতস্বিনী আরিয়ানকে সায় দিয়ে বলে, মনে করো তাই। কথাটা শুনে কাশি উঠে যায় ধ্রুবের। সাইমুম একটা পানির বোতল তার দিকে এগিয়ে দিয়ে বলে, তোর আবার কি হয়েছে ভাই? ধ্রুব চোখের ইশারায় আফরিনকে ইঙ্গিত করে বলে, ওভাবে বাঁচছিস কেন ওরে? শ্বাস আটকে মরে যাবে তো। এতক্ষণে সবার নজর যায় আফরিনের দিকে। বেচারি বৃষ্টি গিয়ে আফরিনের মুখ খুলে দেয়। ব্যাস, টেপ রেকর্ডারের মতো বাঁচতে থাকে মেয়েটা। সব এবার বেশ বুঝেছে এভাবে বাঁধার কারণ। সাইমুম মুখ টিপে হাসে। ধ্রুব এবার একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে আফরিনের সামনে বসে। আফরিনের ঠিক পাশেই দাঁড়ানো স্রোতস্বিনী। সে সরে যেতে চাইলেও যেতে দেয় না বৃষ্টি। একপাশে বৃষ্টিও দাঁড়িয়ে। এরা আজ কি পরিকল্পনা করেছে স্রোতস্বিনীকে হত্যার? মেয়েটা ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে খবর কি কেউ রাখে? বৃষ্টি আফরিনের চোখ আর হাতের বাঁধন খুলে দেয়। মেয়েটার সামনের ব্যক্তিকে হামলা করার জন্য মুখে ছিল এতক্ষণ, তবে তা আর বাস্তবায়ন হয় না সামনে থাকা দৃশ্য দেখে। ধ্রুব তার সামনে হাঁটু গেড়ে একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে বসে। ধ্রুব এবার বলে, আমি ভীষণভাবে তোর প্রেমে পড়েছি। আমার পক্ষে চাইলেই তা থেকে বের হওয়া সম্ভব না। এই প্রেমের সূচনা আজ না, বরং অনেক আগে থেকেই। আমি তোকে মন দিয়েছি। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, তবে তার থেকে বেশি আমি তোকে ভালোবাসি। ভীষণ ভালোবাসি, ভীষণ। এতদিন বেকার থাকার দরুন তোকে জানাইনি কথাগুলো, তবে এখন আমার পক্ষে এভাবে অনুভূতি লুকিয়ে রাখা সম্ভব না। তুই কি আমার বুড়ো বয়সের লাঠি হবি? ভরসার লাঠি। ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। স্রোতস্বিনী ফট করে অবিশ্বাস্য চোখে ধ্রুবের পানে চায়। এতক্ষণ যে ধ্রুব তার উদ্দেশ্যে কথাগুলো বলেছে তা সে জানত না। অন্যদিকে তাকিয়ে থাকার দরুন এটাও খেয়াল করেনি যে ধ্রুব তার দিকে তাকিয়ে কথাগুলো বলেছে। স্রোতস্বিনীর চোখে মুখে বিস্ময়।
পাথরের ন্যায় চেয়ে রয় ধ্রুবের পানে। ধ্রুব বেশ বুঝেছে স্রোতস্বিনীর মনের অবস্থা, তা দেখে মৃদু হাসে। সুর দিয়ে বলে, চাকরিটা আমি পেয়ে গেছি স্রোত, শুনছ? এবার কি তুমি আমার হবে? স্রোতস্বিনী একবার মাথা ঘুরিয়ে সবাইকে পরোক্ষ করে। সবাই তার দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে আছে। এবার সে আফরিনের দিকে তাকায়। মেয়েটা চোখ দিয়ে কিছু বোঝায়, যার অর্থ সে বুঝে। সারপ্রাইজটা যে তার জন্যই ছিল সেটাও বেশ ভালোই বুঝেছে সে। স্রোতস্বিনী এবার বলে ওঠে, তোরা সবগুলো নাটকবাজ। কথাটা বলেই পিছনে ঘুরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। ধ্রুব সহ বাকি সবাই অসহায় দৃষ্টিতে তার যাওয়ার পানে চেয়ে রয়। ধ্রুবের চোখ মাটিতে নিবদ্ধ, দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে তার। হুট করে স্রোতস্বিনী দৌড়ে এসে লেপটে যায় ধ্রুবের বুকে। মাথা উঁচিয়ে ধ্রুবের পানে একবার চায়। ছেলেটা হতবম্ব, তা দেখে স্রোতস্বিনী হেসে বলে, তোরা নাটক পারিস, আমি পারি না। সারপ্রাইজ। ধ্রুব এবার শক্ত করে স্রোতস্বিনীকে জড়িয়ে ধরে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুবিন্দু। তা দেখে সবাই একসাথে চেঁচিয়ে ওঠে খুশিতে। দুরু দুরু হিয়া নিয়ে তরঙ্গের পিছু যাচ্ছে শুভ্রা। তরঙ্গের কক্ষে যে কন্যার ছবি আর আবেগ মিশ্রিত চিঠি পেয়েছিল তার সাথে দেখা করতে এসেছে তারা। শুভ্রার অবচেতন মস্তিষ্ক কেবলই বলছে তরঙ্গ তাকে খুব শীঘ্রই তালাক দিবে। তবে মন আজও তার বিপরীত। মন আর মস্তিষ্কের যুদ্ধ চিরচেনা। তবে দেখা যাক আজ কে জিতেছে যুদ্ধে। তরঙ্গ এসে থেমেছে এক পুরাতন কাঠের বাড়িতে। চারিপাশে গাছপালা আর মাঝে এমন একটা ঘর, বেশ ভৌতিক আর সুন্দরও বটে। জায়গাটা একটা গ্রামের মতো। ঢাকা থেকে বেশ দূরেই। তরঙ্গ গিয়ে দরজায় কড়া নাড়ে। খানিক বাদে ক্যাঁচ শব্দ তুলে তা খুলে দেয় এক মধ্যবয়সী নারী। চোখের নিচে তার গাঢ় ডার্ক সার্কেল, পরনে পেঁচিয়ে পড়া সুতির শাড়ি। সামনে তরঙ্গকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আবেগঘন হয়ে ওঠেন। ব্যতিব্যস্ত কণ্ঠে খানিকটা অভিমান ঢেলে বলেন, এত দেরি করলে? তার থেকে না আসলেই ভালো হতো। তরঙ্গ ম্লান হাসে। শুভ্রা বুঝে পায় না কি হতে চলেছে এখানে। তরঙ্গ ভদ্রমহিলাকে বলে, ভেতরে যেতে দেবে না বুঝি? ভদ্র মহিলা দরজা ছেড়ে দাঁড়ান। তরঙ্গ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। মহিলা একবার শুভ্রাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলেন, এটাই তোমার বুঝি বউ, ভেতরে আসো। তরঙ্গ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। শুভ্রার ঠায় দাঁড়িয়ে আছে। তরঙ্গ মুচকি হেসে শুভ্রাকে ভেতরে আসতে বলে। অতঃপর ভদ্রমহিলাকে বলে, শোনাই। ভদ্রমহিলা একটা কক্ষের দিকে নিয়ে যান ওদের। শুভ্রার এক ভিন্ন অস্থিরতা অনুভূত হচ্ছে। কক্ষে ঢুকে বিছানার দিকে চোখ যেতেই দেখে এক কঙ্কালসার নারী অবয়ব বিছানার সাথে মিশে আছে। যেন হাড্ডি ব্যথিত কিছুই নেই তার দেহে। এই কি সেই নারী যাকে নিয়ে তরঙ্গের সাথে চেঁচামেচি করেছিল? বিষয়টা ভেবেই মুহূর্তে অন্তরটা বিষিয়ে ওঠে শুভ্রার। তরঙ্গ ধীর পায়ে গিয়ে মেয়েটার শিয়রের কাছে বসে। মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে মৃদুস্বরে ডাকে, শোনাই। মেয়েটা এক ডাকে চোখ মিলে তাকায়। কান বেশ খাড়া। মাথা তুলে তরঙ্গের পানে চেয়েই হাসি ফুটে ওঠে মেয়েটার অধরের কোণে। উঠে বসার ব্যর্থ এক প্রয়াস চালায়। ভদ্রমহিলা উঠিয়ে বসানোর জন্য এগিয়ে আসতে চাইলে তরঙ্গ তাকে বাধা দেয়। তারপর বালিশ নিয়ে খাটের সাথে খাড়া করে রেখে মেয়েটাকে উঠিয়ে বসায়। মেয়েটার চোখ এবার একটু দূরে দাঁড়িয়ে থাকা শুভ্রার পানে চায়। তরঙ্গকে শোধায়, তোমার শুভ্রাঙ্গনা? তরঙ্গ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেয়েটা এবার শুভ্রাকে তার কাছে ডাকে। শুভ্রা এসে তার সামনে দাঁড়ায়। মেয়েটা ইশারায় তরঙ্গকে উঠে পাশে দাঁড়াতে বলে। তারপর শুভ্রাকে তার পাশে বসতে বলে। তরঙ্গ একখানা টুল টেনে বসে। শুভ্রা ইতস্তত বোধ নিয়ে মেয়েটার পাশে বসে। মেয়েটা কাপা হাতে শুভ্রার হাত স্পর্শ করে নিভু কণ্ঠে বলে, আমাকে চেনো? প্রত্যুত্তরে শুভ্রা মাথা নাড়ায়, অর্থাৎ সে চিনে। মেয়েটা মৃদু হেসে বলে, এখনও ভালো করে চেনোনি? আমি অনু। তুমি তোরই ভাইয়ের ভাগ্যবতী শুভ্রাঙ্গনা, তাই না? শুভ্রা খানিকটা লজ্জা পায়। ভাগ্যবতী শুভ্রাঙ্গনা সম্বোধনটা কেমন নেশালো। অনু আবারও হাসে। এক হাত শুভ্রার গালে রেখে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, তোরি ভাইয়ের পছন্দের তারিফ না করে পারছি না। নামের মতোই স্নিগ্ধ তুমি। কখনো তোরি ভাইকে কষ্ট দিও না। আমার তোরি ভাইকে তোমার কাছে আমানত রাখলাম, আমানত রক্ষা করো কেমন? শুভ্রা কেবল মাথা নাড়ায়। অনু এবার তরঙ্গকে ডাকে।
তরঙ্গ টুল ছেড়ে উঠে এসে অনুর সামনে বসে। অনু তৃপ্তির দৃষ্টিতে একবার তরঙ্গকে দেখে বলে, ভীষণ তেষ্টা পেয়েছিল বুঝেছ? এটা যেন তেন তেষ্টা না, তোমাকে দেখতে চাওয়ার এক মারাত্মক তেষ্টা। ভীষণ পিপাসার্থ ছিলাম, ভেবেছিলাম তোমাকে দেখে পিপাসা মেটানোর আগেই বোধহয় উপরওয়ালার কাছে চলে যাব। এত দেরি করলে কেন তরি ভাই? অনুর কথাগুলো ক্ষতবিক্ষত করে দেয় তরঙ্গের হৃদয়। তীব্র রক্তক্ষরণ হচ্ছে যেন। ভীষণ অপরাধ বোধ এসে জেঁকে ধরেছে তাকে। অনু আবারও বলে, আজ আমি তৃপ্ত, তোমাকে দেখার চেয়ে বড় তৃপ্তি বোধ হয় আর কিছু হয় না। এতদিন তোমাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা নিমেষেই পানি হয়ে গিয়েছে। শুভ্রাঙ্গনাকে দেখে নিশ্চিন্ত হলাম আমি ব্যথিত আরও একজন পৃথিবীতে আছে যে কিনে তোমাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসা খুঁজে নিও তার চোখে। শুভ্রা ফট করে তরঙ্গের দিকে তাকায়, চোখাচোখি হয় দুজনের। শুভ্রা তরঙ্গকে ভালোবাসে সেটা অনু বুঝল, অথচ তরঙ্গ বুঝল না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শুভ্রার ভেতর দিয়ে। বিষণ্ণ চিত্তে লেকের কিনারে দিয়ে হাঁটছে মেহনাজ। পাশে এক নাগারে বকবক করে যাচ্ছে ইন্দিরা। প্রিয় বান্ধবীকে হাসানোর চেষ্টা চালাচ্ছে সে, তবে মেহনাজের কোনো হেলদোল না দেখে হাত ধরে আটকে দেয় তাকে। অতঃপর ধপ করে বসে পড়ে লেকের কিনারে। ইশারায় মেহনাজকেও বসতে বলে। মেহনাজ বাধ্যমের মতো ইন্দিরার পাশে বসে। ইন্দিরা এবার চোখ ছোট ছোট করে মেহনাজের দিকে তাকিয়ে বলে, সারাদিন যেভাবে দুঃখ বিলাস করিস তাতে মনে হয় তুই পৃথিবীর প্রথম ব্যক্তি যে কিনা ছ্যাঁকা খেয়েছে, একটা অ্যাক্সিডেন্টও বাঁধিয়েছে, আবার ঘর থেকেও নিখোঁজ ছিল সেই কয়দিন। লাইক সিরিয়াসলি ভাই, তোকে দেখে আমার প্রেম করার ইচ্ছে আকাশ থেকে বাতাসে উড়ে গেল। এবার একটা জুনিয়র দেখে বিয়ে সেরে ফেলবো। সেদিন তিশান ডেকেছিল। দৃষ্টির সামনের পানে স্থির রেখে কথাটা বলল মেহনাজ। তারপর কি বলল? নাজ বেবি, তুমি প্লিজ আবার রিলেশন করো। ওই তানিয়া ডাইনি আমাকে ফকির বানিয়ে দিচ্ছে এসব বলেছে নিশ্চয়ই। এই প্রথমবারের মতো তার চোখে আমার জন্য খানিকটা ভালোবাসার ছিটে ফোঁটা দেখেছি। সবই নাটক ভাই, আগে ওনাকে যথেষ্ট সম্মান করেছি, তবে তার মানে এই না এখনও করছি। তারপর কি হয়েছে বল? সে বলেছিল সে আমার চোখ পড়তে পারে। আমি তাকে বললাম, ঠিক আছে পড়ে বলো আমি এই মুহূর্তে কি চাই। সে খানিকক্ষণ চেয়ে রইল, আমার অস্বস্তি বাড়ল। অতঃপর সে বলে আমি নাকি চাই সে থেকে যাক। তবে সে ভুল, আমি কখনই চাইনি সে থেকে যাক, বরং চেয়েছি সে যেন এখনই চলে যায়। তার উপস্থিতি যে আমাকে বড্ড পীড়া দেয়। আল্লাহ মালুম তোর এই কাব্যিক কথাবার্তা শুনে কে তোর সাথে প্রেম করবে। মাঝে মাঝে একটু নর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ কর ভাই, মাথার উপর দিয়ে যায় সব। থেকে যেন তরি ভাই, চলে গেলে যে আমার ভীষণ কষ্ট হবে। তার পিঠে কি উত্তর দিবে ভেবে পায় না তরঙ্গ। শুভ্রার দিকে তাকায় তার মতামত কি জানার জন্য। শুভ্রাও চায় কয়েকটা দিন অনুর সাথে থাকতে। শুভ্রা যতদূর বুঝেছে আগে প্রায় তরঙ্গ এখানে আসতো, তবে বিয়ের পর তা কমে গিয়েছে। শুভ্রা অনুর ভালোবাসার মানুষ কেড়েছে। এখন সে চায় না তার জন্য আজও অনু আবার একা হয়ে পড়ুক। মেয়েটার হাতে যে বড্ড সময় কম, অন্তত এই সময়টা তার প্রিয় মানুষের সান্নিধ্যে কাটুক। প্রতিটা নারীর জীবনের শেষ মুহূর্তগুলো তার প্রিয় পুরুষের সাথে কাটাতে চায়। অতঃপর তারা সিদ্ধান্ত নেয় কয়েকটা দিন এখানে কাটাবে। তরঙ্গ ফোন করে সব জানিয়ে দেয় বাড়িতে। অনুর শিয়রের নিকট বসে আছে শুভ্রা। হৃদয় তার বেকুল। যতই হোক অনু তরঙ্গকে ভীষণ ভালোবাসে। মেয়েটা সুস্থ থাকলে আজ শুভ্রার স্থানে শোভা পেত সে। হয়তোবা তরঙ্গের জীবনে আসতো না শুভ্রা নামক এক অভাগী কন্যা, তবে বিধাতা চেয়েছিলেন অন্য কিছু। তাই তো অনুর মতো এক হাস্যোজ্জ্বল রমণী আজ মৃতপ্রায়। মৃত্যু রোজই তার নিকট এসে লুকোচুরি খেলে। অনু ঘুমিয়েছিল, একটা ভয়ানক স্বপ্নে ঘুম ভেঙে যায় তার। ঘুম থেকে উঠে পাশে শুভ্রাকে দেখে খানিকটা অবাক হয় সে। এক দৃষ্টে শুভ্রার পানে চেয়ে রয়। শুভ্রা মেয়েটা আহামরি ফর্সা না, তবে মায়াবিনী। ছোট থেকে সংসারের জন্য নিরলস খাটলে কোনো নারী তার সৌন্দর্য ধরে রাখতে পারে না। এমন রমণীদের হাত গোলাপের পাপড়ির ন্যায় নরম হয় না। এদের রং চাপা পড়ে ও রসুই ঘরের দগ্ধ উনুনের তেজে। তবুও তরঙ্গের পছন্দ আছে বলতে হবে। দবদবে ফর্সা মানেই সুন্দর না। অনু মৃদু হাসে। শুভ্রার ধ্যান অন্যদিকে। অনু ধ্যান ভাঙানোর জন্য বলে, এত ধ্যানে পড়ে কী ভাবছো শুভ্রাঙ্গনা? নিউটনকেও পেছনে ফেলার ফন্দি আটছো বুঝি? ব্যাপারটা মন্দ না, কি বলো?
অনুর কথায় শুভ্রার ভাবনার সুতো নিমেষেই ছিঁড়ে যায়। অনুর পানে চেয়ে মুচকি হেসে বলে, ঘুম শেষ হলো বুঝি অনুফুলের? বাব্বা, সে কখন ঘুমিয়েছ তুমি? সম্বোধনটা বেশ সুন্দর, ভীষণ ভালো লাগে অনুর। রসিকতা করে বলে, তোমার না হওয়া সতীনকে এত সুমধুর নামে ডাকলে যে নারী সমাজ তোমাকে ত্যায্য করবে। নারীর ধর্মই হচ্ছে হিংসে করা, তবে তুমি তার বিপরীত হলে কিভাবে? শুভ্রা মৃদু শব্দ করে হাসে, প্রাণবন্ত নিখাত হাসি। এই হাসিতে নেই কোনো কৃত্রিমতা। শুভ্রা অনুর খাটের সাথে মিশিয়ে দুটো বালিশ রাখে, আস্তে করে অনুকে উঠিয়ে বসিয়ে দেয়। পাশের টেবিল থেকে অনুর জন্য আনা খাবার হাতে নিয়ে চামচে করে তার দিকে এগিয়ে দেয়। অনু একবার নিচে তাকে মিষ্টি একখানা হাসি উপহার দিয়ে খাবারটা খেয়ে নেয়। শুভ্রা আবারও এক চামচ মুখে দিয়ে বলে, তুমি কখনোই আমার সতীন হতে না, কারণ তুমি থাকতে আমার অস্তিত্ব থাকতোই না। আচ্ছা, আমাকে যে বললে আমার হিংসে হয় কি না, একই প্রশ্ন তোমার জন্য। হিংসে হয় না, উল্টো খুশি অনুভূত হয়। তরি ভাইয়ের জন্য আমার চিন্তা অহেতুক, আর তুমি প্রমাণ করলে। আচ্ছা অনু, তোমার কান্না পায় না? জীবন যখন থমকে দাঁড়ায়, কান্নারা সব লেজ গুটিয়ে পালায়। ঘর ভর্তি অপরিচিত মানুষ দেখে অস্বস্তিতে পড়ে যায় মেহনাজ। মাত্রই ভার্সিটি থেকে এসেছে সে। এই আবহাওয়াও ঘেমে একাকার। সন্ধ্যের পরে আবার পড়াতে যাবে। এই তো কয়েকদিন হলো আর একটা টিউশনি পেয়েছে। এখন কক্ষে গিয়ে গোসল করে একটু ক্লান্ত কায়াটাকে বিশ্রাম দিবে ভেবেছিল। তবে এসে এত মানুষ দেখে না চাইতেও বিরক্ত হয়। তখনই কোথা থেকে যেন শিশির ছুটে এসে মেহনাজের কাছে পা দুটো হালকা উঁচিয়ে কানে কানে কিছু বলার চেষ্টা করতেই ভুরু কুঁচকে তাকায় মেহনাজ। শিশির আবারও মেহনাজের কানের কাছে যেতে নিলেই ভুরু উঁচিয়ে কিছু ইশারা দেয় শিশিরকে, যার অর্থ কি হয়েছে। শিশির আবারও কানের কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে, তোমারে দেখতে আইছে, মনে হয় বিয়ে দিব। মেহনাজ এবার বিরক্তিতে চসূচক শব্দ করে ভুরু আরও খানিকটা কুঁচকে সামনে থাকা মানুষগুলোর দিকে তাকায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। হুট করে মেজাজটা বিগড়ে যায় মেহনাজের। যা সে অপছন্দ করে ঘরে প্রতিনিয়ত তাই হয়। হুট করে তার মা এসে তার হাত ধরে টেনে একটা কক্ষে নিয়ে যায়। হাতে একখানা শাড়ি ধরিয়ে দিয়ে বলে, এইটা পইড়া তাড়াতাড়ি আয়, ওনারা অপেক্ষা করতেছে। মেহনাজ এবার আরও রেগে যায়, খানিকটা চিবিয়ে বলে, আমাকে কি শুভ্রা পেয়েছ যে চাইলে আর বিয়ে দিয়ে দিলে? কতবার বলেছি এসব বিরক্ত লাগে আমার। একেবারে চুপ থাক, মেয়ে মানুষ 20তেই বুড়ি, বয়স তো 20 হইল, তাও বিয়া করুম না করস। আমাগো কথা একটু ভাব, তোমাদের টাকায় তো চলি না তাই না? কয়দিন আগেও নতুন আরেকটা টিউশনি শুরু করেছি। সারাদিন ভার্সিটিতে থেকে বাসায় এসেও বিশ্রাম পাই না। এখন বুঝতে পারছি শুভার চেহারা এমন কেন হয়েছে। ঠাস শব্দে সপাটে চর পড়ে মেহনাজের ফর্সা গালে। মেয়েটা আকস্মিক ঘটনায় হতবিহ্বল। ভদ্র মহিলা দাঁতে দাঁত চেপে মেহনাজকে বলে, বইনের লাইগে এত দরদ এখন? 5 মিনিটের মধ্যে রেডি হইয়া না এলে তোর বইনের সংসারে আগুন আমি লাগামু। কথাটা বলেই ধপধপ পা ফেলে চলে যায় ভদ্রমহিলা। মেহনাজ কেবল চেয়ে রয়। হুট করে হলোটা কি? আর তার বিয়ের সাথে শুভ্রার সংসারের কী যোগসূত্র ভেবে পায় না মেহনাজ। বিষণ্ণ চিত্তে অনবরত পায়চারি করছে স্রোতস্বিনী। কপালে শোভা পাচ্ছে বিন্দু বিন্দু ঘাম। মুঠোফোনটা তুলে আরও একবার ফোন করে সেই কাঙ্ক্ষিত নাম্বারে। না, এখনও বন্ধ। আশ্চর্য, ছেলেটার হলো কি? সে 8টা থেকে প্রায় 56 বার কল করেছে ধ্রুবের নাম্বারে, কিন্তু বরাবরই এক নারী কণ্ঠ সুমিষ্ট কণ্ঠে আওড়ে যাচ্ছে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। স্রোতস্বিনী হাতের পিঠে ঘাম মুছে। ধ্রুবের কাজ শেষ হয় রাত 8টায়। এখন 11টা বেজে 14 মিনিট। ছেলেটা লাপাত্তা হয়ে গেল কেন হুট করে? স্রোতস্বিনীর ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। সকল আজে বাজে ভাবনায় সে উকি দিচ্ছে মস্তিষ্কে। অষ্টাদশী কন্যার ন্যায় তার এবার কেঁদে আবেগ প্রকাশ করতে ইচ্ছে হচ্ছে। তবে সে তো এই সামান্য বিষয়ে কাদারমে না। তবে হুট করে হলোটা কি তার? মাথাটাও ভীষণ ঝিমঝিম করছে। এই তো কদিন আগেই ধ্রুবের কর্মস্থল যে রাস্তায়, সে রাস্তাতেই খুন হয়েছিল এক পুরুষ, বয়স 40-এর কোঠায়। তখনও সময়টা রাত 11টা কি 12টা হবে। লোকটাকে লুটপাট করে সেখানে ছুরিকাঘাত করে হত্যা করে কয়েকজন ডাকাত। স্রোতস্বিনী আর কিছু ভাবতে পারে না। ফ্লোরে বসে পড়ে। ধপ করে শব্দ হয়।
যেন কিছু পড়ে গিয়েছে। হঠাৎ মুঠোফোনটা বেজে ওঠে। অজানা এক নম্বর। এত রাতে কে ফোন করলো? স্রোতস্বিনী ভাবতে থাকে ফোন ধরবে নাকি ধরবে না। এর মাঝেই বিপ বিপ আওয়াজে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ফোন বন্ধ, কেটে গেছে। স্রোতস্বিনী খানিকটা স্বস্তি পায়, তবে তা স্থায়ী হয় না। আবার সেই নাম্বার থেকে ফোন এসেছে। এবার খানিকটা দ্বিধা দ্বন্দ্বে থেকেই ফোনটা ধরে কানে নেয়। ওপাশের ব্যক্তির কথা শোনার অপেক্ষায় থাকে। প্রায় 49 সেকেন্ড হয়ে যাচ্ছে, তবুও ওপাশ থেকে কোনো কথা না শুনে ফোন কাটার জন্য উদ্যত হতেই ওপাশ থেকে এক ব্যস্ত পুরুষ কণ্ঠে বলে ওঠে, এখনই গলির মোড়ে আয়। স্রোত, ধ্রুব অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ব্যাস, কেটে যায় কলটা। কণ্ঠটা সাইমুমের ছিল। সাইমুমের ব্যস্ত কণ্ঠে বলা কয়েকটা কথায় শির দ্বারা খাড়া হয়ে যায় স্রোতস্বিনীর। এক শীতল স্রোত বয়ে যায় তার মধ্য দিয়ে। হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়েছে। এত রাতে কীভাবে বের হবে সে? এক নারী এত রাতে রাস্তায় বের হবে, ব্যাপারটা দৃষ্টিকটু। তবুও কিছু করার নেই। স্রোতস্বিনী একটা সুতির ওড়না পেঁচিয়ে বেরিয়ে পড়ে। তবে না বলে বের হওয়া যাবে না, বাড়িতে তরঙ্গও নেই। তাই অগত্যা তীব্রের কক্ষের দিকে অগ্রসর হয় স্রোতস্বিনী। দরজায় কেবল দুবার করাঘাত করার পরেই ওপাশ থেকে আওয়াজ আসে, কে? ভাই, আমি শ্রুতি। অতপর ক্যাঁচ আওয়াজ তুলে দরজা খুলে যায়। চেহারা বলে দিচ্ছে কেবলই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল তীব্র। চোখ খানিকটা ফুলে লাল হয়ে আছে। কাঁচা ঘুম ভেঙেছে কিনা তীব্র ঘুম ঘুম চোখে বলে, এত রাতে কী হয়েছে? কোনো সমস্যা? রাত এখন 11:37। স্রোতস্বিনী মৃদু মাথা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ। তীব্র সমস্যার কথা ইশারা জিজ্ঞেস করতেই স্রোতস্বিনী ব্যস্ত কণ্ঠে বলে, ভাইয়া, আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। সাইমুম এমার্জেন্সি কথাটা উল্লেখ না করলেও এটাই উপস্থিত বুদ্ধির ব্যাপার। এহেন রোগী জরুরি বিভাগেই না হয় মূলত। তীব্র এবার চোখ খানিকটা কষলে নেয়। সদ্য ঘুম ভাঙার দরুন জ্বলছে। স্রোতস্বিনীকে বলে, এত রাতে কীভাবে যাবি? আর মনে হচ্ছে ছেলে, দিনে দেখতে গেলে ভালো হয়। প্লিজ ভাইয়া, যাই। স্রোতস্বিনীর করুণ কণ্ঠের আকুতিতে ভুরু কুঁচকে যায় তীব্রর। কি এমন বন্ধু যার জন্য তার বোন এত রাতে বাইরে যাওয়ার জন্য আকুতি জানাচ্ছে? তীব্র কিছু একটা ভেবে কক্ষের ভিতরে চলে যায়। স্রোতস্বিনী দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। মিনিট তিনেকের ব্যবধানে তীব্র ফিরে আসে। গায়ে তার একখানা চেক শার্ট। পুরুষ মানুষের তৈরি হতে যে সময় লাগে না, তার একবার টের পেল স্রোতস্বিনী। মাত্র 3 মিনিটের মাথায় কি সুন্দর পরিপাটি হয়ে এসেছে। দুহাতে মাথা চেপে বসে আছে মেহনাজ। কি করবে ভেবে পাচ্ছে না। তার জন্ম দেয়নি মা কিনা শেষে তার দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে তার বিয়ের ব্যবস্থা করছে। বিষয়টা হজম হচ্ছে না তার। কক্ষ হাতড়ে গিটারখানা নিয়ে পা বাড়ায় ছাদের উদ্দেশ্যে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে তার। মাঝরাতে ছাদের কার্নিশ ঘেঁষে বসে একটা রমণী গান করবে, বিষয়টা সমাজের চোখে খারাপ দেখালেও মেহনাজের তাতে কিছু যায় আসে না। এই সমাজই তাকে মাত্র 20 বছর বয়সী, 20তে বুড়ি উপাধি দিয়ে 40-এর কাছাকাছি এক পুরুষের ঘাড়ে চাপানোর বন্দোবস্ত করছে। মেহনাজ গিটারে টুংটাং শব্দ তুলে গলা ছেড়ে গাইবে এখন। সকালে নিশ্চয়ই তার মা 2-4টে কথা শোনাবে। হঠাৎ নিজের মায়ের এহেন পরিবর্তন বেশ চোখে লাগার মতো। এই মাই তো একদিন এত যত্ন করেছে। শুভ্রার বিয়ের পর হঠাৎ আচরণ পরিবর্তন। তবে কি তাকে ঘাট থেকে নামানোর জন্যই এমনটা? হতেও পারে। মেহনাজ কণ্ঠে আবেগ মিশিয়ে গায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ। কখনো দেখায়নি তোমায় কেউ, কোথাও ভালো নেই যেন সেই। কতকাল আর হাতে হাতে অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে। ভেজা চোখ দেখায়নি তোমায়। পাশাপাশি থেকেও যেন আলোকবর্ষ দূরত্ব শুভ্রা তরঙ্গের মাঝে। তবে এই অর্থহীন দূরত্বের মানে কি? শুভ্রা প্রতিজ্ঞা করে আজ সে এর কারণ জানবেই। তরঙ্গ আর সে অনুদের বাসায় এসেছে আজ 3 দিন দূরাত হলো। কই, অনুর সাথে তো তরঙ্গ জড়তা নিয়ে কথা বলে না। তবে সে স্ত্রী হয়েও কেন অবহেলিত? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে এত আকুতি করে বলার পরেও কি আল্লাহ তার দীর্ঘশ্বাস শোনে না? তবে কি সে কোনো ভুল করল? শুভ্রা নিজেকে নিজে বলে। এই নিস্তব্ধ রজনীর তীব্র শব্দহীন ক্রন্দন, আত্মচিৎকার আপনি অবধি কি পৌঁছায় না?
ইয়া রাব্বুল আলামিন। তরঙ্গ কেবলই কক্ষে প্রবেশ করেছে। কক্ষের এক কোণে শুভ্রাকে বিষণ্ণ চিত্তে এখনো বসে থাকতে দেখে তরঙ্গ বলে, এখনো ঘুমাওনি যে? ঘুম কি তবে ভ্রমণে বেরিয়েছে? আমাকে এত অবহেলা কেন করেন তরঙ্গ সাহেব? সময় হলে জানবে, ঘুমিয়ে পড়ো এখন। তরঙ্গ জবাব দিবে না শুভ্রা জানত। উত্তর জেনেই সার্ভে আজকে ভরা দৃঢ়প্রতিজ্ঞ শুভ্রার সিদ্ধান্ত বদলায়। সে এবার ধৈর্য ধরার সিদ্ধান্ত নেয়। সে সঠিক সময়ের অপেক্ষায়। যদি সবুরে মেওয়া ফলে তবে সবুর করতে দোষ কিসে? শহর জুড়ে রাতের নিস্তব্ধতা। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে উজ্জ্বল হয়ে আছে রাস্তা। রাত এখন 1টার কাছাকাছি। ধীর পায়ে সম্মুখের পানে এগিয়ে যাচ্ছে তীব্র। ল্যাম্পপোস্টের নিচে কাছুমাছু হয়ে ঘুমিয়ে আছে একটা কুকুর। তীব্র চেহারায় খানিক, অতঃপর একটা বেঞ্চিতে গিয়ে বসে। পকেট থেকে মুঠোফোনটা বের করে সময় দেখে নেয় একবার। রাত 1:02। এত রাতে শহরের রাস্তায় হাঁটার অনুভূতি খানিকটা ভিন্ন। তীব্র রাজ ভীষণ মন খারাপ। যেন তেন কারণে পুরুষেরা মন খারাপ করে না, তীব্রর বেলাও তেমনটাই। কারণটা গুরুতর। মেহনাজের বিয়ে ব্যাপারটা মানতে পারছে না সে। মেহনাজ বলেছিল পাত্র 40 ঊর্ধ্ব, কিন্তু তীব্র খোঁজ নিয়ে দেখছিল না, বরঞ্চ পাত্র ভীষণ সুদর্শন। বিপ বিপ শব্দ তুলে বেজে ওঠে মুঠোফোনটা। তরঙ্গ ফোন করেছে। এত রাতে কেন ফোন করেছে তরঙ্গ? বিষয়টা ভেবে খানিকটা ভুরু কুঁচকে আসে তীব্রর। বেজে বেজে থেমে যায় ফোনের কাঁপাকাঁপি, অর্থাৎ ফোন কেটে গিয়েছে। আবারও বেজে ওঠে ফোনটা। খানিকটা বিরক্তি নিয়ে রিসিভ করে তীব্র। একান্ত মুহূর্ত কাটানো দেয়। কেউ না কেউ বিরক্ত করতে সদা প্রস্তুত থাকবেই। ফোন ধরার সাথে সাথেই শোনা যায় শুভ্রার ভাঙা কণ্ঠে আওড়ানো কয়েকটা বিষ বাক্য, যা ধারালো অস্ত্রের ন্যায় আঘাত হানে তীব্রের হৃদয়ে। কানের কাছে কেবল বাজতে থাকে, ভাইয়া, অনু আর নেই, কিছুক্ষণ আগে মারা গিয়েছে, আপনারা আসুন। তীব্র জানত শুভ্রা তরঙ্গ অনুদের বাড়িতে, অর্থাৎ খালার বাসায়। অনু অসুস্থ বিগত 6 বছর যাবত। মাঝে মাঝে তরঙ্গ আর তীব্র মিলে দেখতে যেত। প্রায়শই তরঙ্গ একা যেত, কখনো কখনো 3 ভাই বোন মিলে যেত। কিন্তু সবচেয়ে কম যেত তীব্র। আপনজনের কষ্ট যে সহ্য করতে পারে না সে। দেখতে পারে না তাদের আত্মচিৎকার। অনু ছিল তীব্রের বয়সী। সমবয়সের মৃত্যু একটু বেশি পীড়া দেয় আমাদের। তীব্র উঠে দাঁড়ানোর শক্তি পায় না। তার কি চিৎকার করে কাঁদা উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত, তবে সে পারছে না কাঁদতে। কাঁদতে পারার চেয়ে না কাঁদতে পারার কষ্ট ঢের বেশি। তীব্র ধীর পায়ে উঠে দাঁড়ায়। শরীর অসম্ভব কাঁপছে। তবে এত কষ্ট সহ্য করার চেয়ে চলে যাওয়াটাই ভালো। বাড়ির দিকে পা বাড়ায় তীব্র। এত রাতে সবাইকে কিভাবে জানাবে অনুর মৃত্যু সংবাদ? কেমন হবে তার মা জাহানার প্রতিক্রিয়া? সে তো স্রোতস্বিনী আর অনুর মধ্যে পার্থক্য করেনি কখনো। আর অনুর এই অবস্থাও তো অনেকটাই তরঙ্গের জন্য। আজ সে চিরবিচ্ছেদ ঘটিয়ে প্রস্থান করেছে পৃথিবীর বুক থেকে। অনুর দাফন কাজ সম্পূর্ণ হলো কিছুক্ষণ আগে। পুরুষ মানুষ সব চলে গিয়েছে ইতিমধ্যেই। মানুষ মৃত মানুষের জন্য অপেক্ষা করে না। কথাটা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আসলে কেউ অপেক্ষা করেনি। যার যার ব্যস্ত জীবনে সবাই ফিরে গিয়েছে। কান্নাকাটি বা হবে কদিন? 3 দিন, 4 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর বেশি না। তবে এক নারী কেঁদে যাবে আমরণ, আর সে হলো মা। অনুর কবর থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে এক নাগারে কবর পানে চেয়ে আছে তরঙ্গ। অনুমেটা বেশ মায়াবিনী। মায়াদেবী মায়া বিস্তার করে পাড়ি জমিয়েছে বড়কালে, অনন্তকাল। তীব্র এসে নিঃশব্দে দাঁড়ায় তরঙ্গের পাশে। একই ভঙ্গিতে সেও চেয়ে রয় অনুর কবরের পাশে। তরঙ্গ তীব্রের উপস্থিতি টের পায়। 2 ভাই নির্বাক, অক্ষিপটে তাদের কথার মেলা। তীব্র বুঝতে পারে সে কথা, বুঝতে পারে তরঙ্গ কি বলছে। তরঙ্গের আত্মচিৎকার তীব্রের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়। সেও শুনতে পায় সে আর্তনাদ, সেই বাক্য, অনুর মৃত্যুর জন্য দায়ী আমি, আমি। অনুর মা হোসনেয়ারা জ্ঞান হারাচ্ছেন থেকে থেকে। যার সন্তান যায় সে বোঝে তার মর্ম। হোক অনু অসুস্থ, থাকুক না সে বিছানায় পড়ে, তাতে কি? দিন শেষে মেয়ের মুখখানা তো দেখতে পেত। এখন কাকে দেখবে সে? তার একমাত্র সম্বলও হারালো। জাহানার বোনকে কিভাবে সামলাবে? সে নিজে কেঁদে কুটে অজ্ঞান প্রায়। স্রোতস্বিনী তাদের সামলাবে নাকি নিজে চেঁচিয়ে কাঁদবে? অনু তার প্রিয় বোন ছিল কিনা?
শুভ্রা সবাইকে সামলানোর ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। অবশেষে খানিকটা ফুসরত পেতেই দৌড়ে চলে যায় কক্ষে। এখন তার কাজ আছে, মস্ত কাজ। ঘরের এক কোণে বসে কোরআন তেলাওয়াত করছে শুভ্রা। এটা তার নিত্যকর রুটিন। তবে আজ তাতে বিষণ্ণতা রয়েছে। আজ কাছে আর তেলাওয়াত করছে। মেয়েটার অন্তর ভীষণ নরম। মাত্র কয়েকদিনই থেকেছে অনুর সাথে, আর তাতেই মায়া জন্মে গিয়েছে। এত যে অনু তার আপন বোন। অনু তরঙ্গকে ভালোবাসে বিষয়টা জানা সত্ত্বেও এমন অমায়িক বন্ধুত্বসুলভ আচরণ সে কিভাবে করে সেটা ভাবার বিষয়। সব নারী যে এক নয়, শুভ্রা তার জলজান্ত প্রমাণ। তেলাওয়াত শেষ করে কোরআনখানা বুকে জড়িয়ে আবারও কেঁদে ওঠে শুভ্রা। মানুষ জীবিত মানুষকে দেখতে না আসলেও মৃত মানুষকে ঠিকই দেখতে আসে। এখানেও ব্যতিক্রম হয়নি। পরিবারের সবাই একত্র হয়েছে। কারো মৃত্যু যে মিলনের কারণ হতে পারে, মানুষই তার বড় প্রমাণ। মেহনাজ আর শিশিরও এসেছে তাদের মাকে নিয়ে। আর যাই হোক, তরঙ্গের আত্মীয় বলে কথা। মেহনাজকে দেখে তীব্রর বিষাদের পারদ তরতর করে বেড়ে যায়। কেন এসেছে মেহনাজ? অনু তার বোন, মেহনাজের না। তাহলে সে কেন আসবে? তীব্রকে পীড়া দিতে এসেছে হয়তো, তাই। একদিকে অনুর মৃত্যু, অন্যদিকে মেহনাজের বিয়ে। সবটা মিলিয়ে তীব্রের ইচ্ছে হয় পরপারে পাড়ি জমাতে। কিন্তু বিষয়টিকে আদৌ সোজা? না। মানুষ হারায়, কেবল রেখে যায় স্মৃতি। কিছু স্মৃতি রঙিন, কিছু স্মৃতি বিষাদের। মানুষ বিষাদের স্মৃতি বেশি মনে রাখে। তবে একবার চিরতরে হারিয়ে গেলে রঙিন স্মৃতিগুলোই লুকোচুরি খেলে মস্তিষ্কের কোণে। পুরাতন স্মৃতিতে বুঁদ হয়ে আছে তরঙ্গ। সময়টা ছিল ফাগুনের শুরুর দিক। না শীত না গরম, আবহাওয়া নাতিশীতোষ্ণ। দিনে খানিকটা গরম পড়লেও রাতে বেশ শীত পড়ে, যাকে বলে হাড় কাঁপানো শীত। এটা ফাগুন নাকি মাঘ মাস বোঝা বড় দায়। আবহাওয়ার এহেন দশায় ঠান্ডা কাশি প্রায় সকলেরই সম্বল হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে তরঙ্গ একজন। থেকে থেকে হাসি দিয়ে নাকের পাটা লাল করে ফেলেছে ছেলেটা। গায়ের রং উজ্জ্বল হলেই এই এক বিপদ, সামান্যতে নাকের ডগা গাল লাল হয়ে যায়, যেন সদ্য কেউ চর মেরেছে। অনু ধোঁয়া ওঠা 1 কাপ আদা চা তরঙ্গের সামনে রাখে। চোখ ছোট ছোট করে বলে, ইসরে, দেখেছো কতটা ঠান্ডা লেগে গিয়েছে? বলেছিলাম পাতলা কাঁথার পরিবর্তে কম্বল গায়ে জড়াও। কে শোনে কার কথা? গরিবের কথা বাসি হলেও সত্য, দেখেছ? চায়ের কাপটা হাতে নিয়ে প্রথমে ঘ্রাণ নেয় তরঙ্গ। চাটা অনু বানিয়েছে সে নিশ্চিত। মেয়েটার হাতের চাতে অন্যরকম একটা ঘ্রাণ আসে। অনু ঘ্রাণ। তরঙ্গ চায়ের কাপে এক চুমুক দেয়, ইশারায় অনুকে বসতে বলে। অনু বসে। তরঙ্গ এবার অনুকে উদ্দেশ্যে বলে, একটা কথা বলি অনু। একটা বলবে না তা জানি, কি বলার বলে ফেলো বাপু। এত পারমিশন চাচ্ছ কেন বুঝতে পারছি না। তরঙ্গ এবার রয়েস হয়ে বসে, মুখে খানিকটা গাম্ভীর্য ভাব এনে বলে, তুই আমার এত কেয়ার কেন করিস অনু? ভালো লাগে তাই। কি ভালো লাগে? তোমার যত্ন করতে ভালো লাগে তরি ভাই। আলাদা প্রশান্তি অনুভব হয় আমার, বুঝলে? তোর বয়স কেবল 17 অনু। অনুভূতির সাগরে ভেসে যাবি ধীরে ধীরে। সাবধান মেয়ে, ভয়ঙ্কর অনুভূতি জন্মানোর পূর্বে তা হত্যা করতে হবে। যা এখন বই নিয়ে আয়। বেড়াতে এসেছিস দেখে ছাড় নেই কোনো, সামনে পরীক্ষা। প্রথম কথাগুলো তেমন মাথায় না ঢুকলেও শেষের কথাগুলো চোখ মুখ কুঁচকে আসে অনুর। কি বলল তরঙ্গ? বেড়াতে এসে এখন তাকে পড়তে হবে? যে অনু পরীক্ষার আগের রাত ছাড়া পড়ে না, সে এখন বেড়াতে এসে পড়বে? এটা কখনই হবে না। তবে তরঙ্গের বকা খেয়ে সে সত্যিই ছুটেছে বই আনার জন্য। নিজের না, তীব্রের বই। দুজন সমবয়সী কিনা, আবার বিভাগীয় একই। তবে তার মাথায় এখন অন্য চিন্তা। চিন্তা না, বলা যায় দুষ্ট চিন্তা। তরঙ্গকে নাকানি চুবানি খাওয়াবে সে। তাকে কিনা পড়তে বলে, যেইভাবে সেই কাজ। অনু বইয়ের ফাঁকে একখানা চিরকুট লুকিয়ে রাখে। তরঙ্গের সামনে ভদ্রমের মতো বই খাতা নিয়ে বসে অনু। তরঙ্গ বই চাইতে এগিয়ে দেয় বইটা খুলেই একখানা কাগজ নিচে পড়ে যায়। তরঙ্গ তোলার আগেই অনু তুলে জোরে জোরে পড়তে শুরু করে। কাগজখানার লেখা, তীব্রর তোর বড় ভাইটা জোস, আমার সাথে সেটিং করায় দে মামা। তোরে তাইলে বিরিয়ানি খাওয়ামো পাক্কা প্রমিস। ইতি ঝাঁকা নাকা সুন্দরী। কাগজটা পড়েই হো হো শব্দ তুলে হাসতে থাকে অনু। কাজটা যে তার তা বোঝার কোনো উপায় নেই। পাক্কা অভিনেত্রী। তবে কাশি উঠে যায় তরঙ্গের। অনু কোনো মতে হাসি থামিয়ে বলে,
অবশেষে ঝাঁকানাকা সুন্দরীর সাথে প্রেম করিয়ে দিচ্ছে তোমার ভাই। তরি ভাই, তুমি ঝাঁকানাকা সুন্দরীর জামাই হবে? হা হা হা। এখনই ভাগ এখান থেকে, সব পাজি একসাথে। আজকে তীব্রের খবর আছে। তরঙ্গ পরে যখন জানলো হাতের লেখাটা অনুর, আর অনু পড়া ফাঁকি দেওয়ার জন্য এমন দুষ্টুমি করেছে, তখন একবার ভেবেছিল মেয়েটার কান মলে দেবে, কিন্তু পরে আর হলো না। মেয়েটা বড় ঠিকই হয়েছিল, তবে আচার আচরণ শিশু সুলভ। তরঙ্গের মাঝে মাঝে মনে হতো এটা সেই 3 বছর বয়সী বাচ্চা অনু, যে তীব্রের সাথে মিলে তরঙ্গের পেছনে পেছনে ঘুরত আর বলতো, তলি ভাই তকলেট দাও। সেই তকলেট চা অনু আজ নেই, কবরে শায়িত। এই অনুর স্মৃতি আছে, অস্তিত্ব নেই। তরঙ্গের বুক ভারী হয়ে আসে, ভীষণ কষ্ট হচ্ছে তার। অনুদের বাড়িতে ভিড় জমেছে অনুর গোটা আত্মীয় সমাজের। সব ভাই বোনেরা এক হয়েছে বহু বছর পরে, তবে কোনো আনন্দের কারণে না, বরং বিষাদ নিয়ে। সবাই অনুকে নিয়ে চর্চা করছে। বিষয়টা ভালো লাগছে না তরঙ্গের। এর মধ্যে মেরি বলে ওঠে, অনু তো তোমাকে পছন্দ করতো তাই না তরি ভাই? তুমি কিভাবে পারলে বিয়ে করতে? মেরির সম্পর্কে তরঙ্গের মামাতো বোন। মেয়েটার কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে বোধ হয়, কোথায় কি বলতে হয় জানে না। মেরিকে চোখ রাঙায় স্মৃতি, কারণ ওদের সাথে শুভ্রাও আছে। কিন্তু মেরির আর থামার নাম নেই। সে আবার বলে, বিয়ে করলে ভালো কথা, আবার বউ সমেত অনুর কাছে এসে থাকলেও মেয়েটা অর্ধেক শেষ হয়েছে তোমার জন্য, আর বাকিটাও তুমি শেষ করলে। তোমার সাথে তোমার বউকে সহ্য করতে না পেরে বোধ হয় মেয়েটা অভিমান করে আমাদের ছেড়ে চলে গিয়েছে। শুভ্রার মাথা নিচু, কথাটা তার গায়ে সূচের মতো বিঁধেছে। তরঙ্গ ওদের সবার থেকে বড় আর একমাত্র বিবাহিত পুরুষ। মেরি সম্মান দিতে জানে না কাউকে, কাকে কি বলতে হয় তাও জানে না। উপস্থিত সবাই মেরির দিকে চোখ গরম করে তাকালে সে আবার বলে, আজব তো, তোমরা এভাবে চোখ গরম করে তাকাচ্ছ কেন? আমি ভুল কিছু বলেছি নাকি? আশ্চর্য না, আর চুপ থাকা যায় না। ঠাস শব্দ তুলে মেরির গালে চড় মারে স্মৃতি। স্মৃতি মেরির বড় বোন, তে চড় দেওয়ার অধিকার তার আছে। অপমানে তেতে ওঠে মেরি। তরঙ্গ তারপরেও চুপ। শুভ্রা স্মৃতিকে থামিয়ে বলে, আপু মারবেন না, উনি ভুল কিছু বলেননি। শুভ্রাঙ্গনা, আমার সাথে এসো, কথা আছে। তরঙ্গকে এভাবে সবার সামনে সম্বোধন করতে দেখে অবাক হয় শুভ্রা। এতক্ষণ চুপ থাকলে অথচ এখন যেতে বলছে কেন? মেরির পক্ষে কথা বলায় কি বলবে তরঙ্গ তাকে? মেরির কথা কিছু মনে করো না ভাবে, মেয়েটা খানিকটা উগ্র স্বভাবের, মানুষ করতে পারিনি আমরা। স্মৃতির কথায় ম্লান হাসে শুভ্রা। কথাগুলো আঘাত পাওয়ার মতোই ছিল, তবে এসব তার গায়ে লাগে না। কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, কথাটা সবার ক্ষেত্রেই সত্য। তবে শুভ্রা এসব হেসে উড়িয়ে দিতে বেশ পারদর্শী। তে অধরের কোণে হাসি ঝুলিয়ে বলে, সামান্য কথায় কষ্ট পাওয়া সেদিনই বন্ধ হয়ে গিয়েছে, যেদিন বাবা মাকে চিরতরে হারিয়েছি। এসব আর আমার গায়ে লাগে না, আমি কিছু মনে করিনি। এখন আসি, উনি ডেকেছিলেন। কথাটা বলে স্মৃতিকে পাশ কাটিয়ে চলে যায় শুভ্রা। স্মৃতির বেশ খারাপ লাগে, বিশেষ করে মেয়েটার বাবা মা নেই, কথাটা বেশি আঘাত হানে। ইস, একটা মেয়ে কি নিদারুণ পীড়া সহ্য করার পরে এমন কথা বলতে পারে তা তার জানা নেই, কখনো অনুভব করে দেখেনি সে। তবে আজ তার ভীষণ খারাপ লাগছে, শুভ্রার জন্য ভীষণ খারাপ লাগছে। এদিকে তার গুণধর বোন তো তরঙ্গকে কম কথা শোনায়নি, ছোট ভাই বোনদের সামনে মুখে যা এসেছে বলে গিয়েছে। মেয়েটা অতি আদরে বিগড়ে যাচ্ছে দিনকে দিন। পুকুর পাড়ে বাঁধানো বৈঠকে বসে আছে তরঙ্গ। অনুদের বাড়িটা গ্রামে হয় দরুন, ভীষণ সুন্দর। ওদের পুকুর দুটো, বাড়ির সামনে একটা, পিছনে একটা। পিছন দিকেরটা মূলত মহিলাদের জন্য বানিয়েছিলেন অনুর দাদা ইয়াসিন আলী খান। উনিও গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। এ বাড়িতে পুরুষ বলতে কেবলমাত্র ছিল অনুর বাবা, যিনি নিজেও পরপারে পাড়ি জমিয়েছেন। এখন অনুও নেই। গোটা বাড়িতে হোসনেয়ারা একা কি করবেন? পুরো 1 বিঘে জমি নিয়ে তাদের বাড়ি। এত বড় বাড়িতে একা থাকা যায়? তরঙ্গ তার খালাকে নিজের সাথে নিয়ে যাবে না হয়। তরঙ্গের ভাবনার মাঝে প্রবেশ ঘটে শুভ্রার। কারো পদশব্দে ধ্যান ভাঙে তরঙ্গের। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, সুযোগ পেলে 1 কাপ চা করে আনতে পারবে শুভ্রাঙ্গনা? মাথাটা ভীষণ ধরেছে, আর আমার ব্যাগটাও পারলে একটু এনো, চা না পারলেও ব্যাগটা এনো। শুভ্রা যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে প্রস্থান করে। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে নতুন বউ হয়ে কিভাবে 1 কাপ চা বানাবে সেটাই ভাবছে সে। শুভ্রা সর্বপ্রথম তার শাশুড়ি জাহানার কাছে যায়।
জাহানারার চোখ মুখ বসে গিয়েছে কান্নার চোটে, চোখের নিচে খানিকটা কালিয়ে পড়েছে। হোসনে আরার কথা বাদই দিলাম না হয়, জাহানারার কাছে এখন তার আসার কারণ হচ্ছে তাকে যদি খোঁজে আর না পায়, তাই আগে বলে যাচ্ছে সে কোথায় থাকতে পারে, অর্থাৎ তাকে খুঁজলে কোথায় পাওয়া যেতে পারে আর কি। এক হাতে দোহা ওঠা 1 কাপ আদা চা আর অপর হাতে একখান ব্যাগ নিয়ে পুকুরের দিকে যাচ্ছে শুভ্রা। মেরি দূর থেকে বিষয়টা খেয়াল করে। সেও গোপনে শুভ্রার পিছনে। স্বামী স্ত্রীর একান্ত কথোপকথন শোনাই তার উদ্দেশ্য। শুভ্রা তরঙ্গের দিকে চা এগিয়ে দিয়ে ব্যাগটা পাশে রাখে। তরঙ্গ ইশারায় পাশে বসতে বলে শুভ্রাকে। শুভ্রা বসে। অতঃপর তরঙ্গ চায় 1 চুমুক দিয়ে বলে, মানুষ দুজন, অথচ আনলে 1 কাপ চা, আমারটায় ভাগ বসাবে নাকি? ভাগ বসানোর অধিকার পাইনি, তাই তেমন ইচ্ছেও পোষণ করি না। যাই হোক, আমি চা পছন্দ করি না। তরঙ্গ ব্যাগ থেকে ল্যাপটপটা বের করতে করতে বলে, চা পছন্দ না করলেও বেশ ভালো মানায়, কারোর সাথে মিল। বাকিটা শেষ করতে দেয় না শুভ্রা। তরঙ্গকে থামিয়ে দিয়ে বলে, শেষ করার প্রয়োজন নেই, আমি বুঝেছি আপনি কি বোঝাচ্ছেন। আর কিছু প্রয়োজন হলে বলুন, নতুবা আমি উঠলাম। আরে ব্যস্ত কেন হচ্ছে মেয়ে? আমার বিষাদের বিন্দু ছিটে ফোটার ভাগ অন্তত নাও। আপনি এখন কাজ করবেন না তো আমি থেকে কি করব? এমনিতে বিয়ের পর থেকে এখানে ওখানে থেকে কাজকর্ম কিছু করছেন না। আপনারা এত বড়লোক কীভাবে হলেন কে জানে। শুধু দেখি ল্যাপটপ নিয়ে শুয়ে বসে আছে। ফ্রিল্যান্সিং বোঝো? আপাতত ওটা করছি। মানসিক অবস্থা ঠিক হলে আবার বাবার অফিসে জয়েন করব। নিজেদের অফিসে কাজ করতে ইচ্ছে হয় না বুঝলে। মানুষ ভাবে যোগ্যতা নেই, শুধু বাবা মালিক দেখে কাজ পাচ্ছি, তাই তো আপাতত ডলার কামাচ্ছি। যে ছেলে বিয়ের পরের দিন অফিসে যাওয়ার জন্য মরিয়া, তার মুখে এই কথা অদ্ভুত। তুমি তো বেশ বুদ্ধিমতী দেখছি। ঠিক আছে, আস্তে ধীরেই না হয় জানলে কেন অফিসে যাচ্ছি না। কথাটা বলে তরঙ্গ ল্যাপটপে কিছু একটা করতে শুরু করে। শুভ্রা নিশ্চুপ, সে যেন কথাই জানে না। প্রায় ঘন্টাখানিক পর ল্যাপটপ বন্ধ করে তরঙ্গ। শুভ্রা এখনও নিশ্চুপ। মশায় কামড়িয়ে হাত পা ফুলিয়ে ফেলেছে, তবুও নড়াচড়ার নাম নেই। মেরি কিছুক্ষণ ওদের কথা শুনে তারপর দুজনকে নিশ্চুপ দেখে চলে গিয়েছে। এখন তার প্রধান কাজ সুযোগ বুঝে কিন্তু একটা জটলা পাকানো। তরঙ্গ এবার পূর্ণ মনোযোগ শুভ্রার দিকে দেয়। হাঁটু অবধি চুলগুলোর হাত খোপা করা, খোপা ঢিল হয়ে আছে। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে, রূপালি রঙা আলোয় আলোকিত চারপাশ। চাঁদের মৃদু আলোতে শুভ্রাকে ভীষণ আবেদনময়ী লাগছে তরঙ্গের কাছে। হঠাৎ ছ্যাঁত করে ওঠে তরঙ্গের বুক। শুভ্রা আকাশের পানে দৃষ্টি স্থির রেখে ম্লান হেসে বলে, আমার মাঝে অনুকে না খুঁজে আমাকে খুঁজে দেখুন না। নতুন করে নতুন সত্তাকে ভালোবাসার চেষ্টা করে দেখুন একটু। আমাদের সত্তা আলাদা তরঙ্গ সাহেব, ভালোবাসার ধরন আলাদা। আমার মতো করে আমাকে দেখুন, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। পাশাপাশি বসে আছে মেহনাজ তীব্র। গ্রামে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এভাবে বসে থাকাকে কেউ ভালো চোখে দেখে না, যদিও মাঝে অনেকটাই দূরত্ব। আজ মেহনাজরা চলে যাবে বাড়িতে, অনুর মৃত্যুর 2 দিন হয়ে গেল যে, তাই। তীব্র এবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজায়, কণ্ঠ শান্ত রেখে বলে, বিয়ে করছো? মেহনাজ জানত তীব্র তাকে বিন্দু পরিমাণ হলেও পছন্দ করে, তাই এহেন প্রশ্নে অবাক হয় না সে। স্বাভাবিক কণ্ঠে বলে, আমি বিষাদের তীব্র অনলে পুরে অঙ্গার হয়ে যাচ্ছি মেহু, আমাকে আর দগ্ধ করো না। তীব্রের কণ্ঠে স্পষ্ট আকুলতা, ভীষণ কষ্ট হচ্ছে তার, তবে কণ্ঠ শীতল করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তীব্র আবারও বলে, সমবয়সের মৃত্যু দেখেছ কখনো? একসাথে বড় হয়েছ এমন কারো মৃত্যু দেখেছ? প্রিয় মানুষের বিয়ে ঠিক হয়েছে এমন খবর শুনেছ কখনো? তুমি আর কি বুঝবে আমার যন্ত্রণা। প্রিয় মানুষের সাথে অন্য নারীর অতি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখেছেন মিস্টার তীব্র, আপনিও আমাকে বুঝবেন না।